দেওয়ার প্রয়োজন আমি বোধ করছি না। আমি যতটা সম্ভব গুছিয়ে বলছি। আমার দাদা সামাদুল করিম ওয়াজেদ, মানে এস.কে. ওয়াজেদ। আমার বাবা আগে ব্রাহ্মণবাড়িয়া থাকতেন সপরিবারে। সেখানে আমার দাদার সাথে একদিন এই ঘটনাটি ঘটে। দাদা মাছ ধরতে অনেক বেশি পছন্দ করতেন, আর তার সাথে ছিলেন তার অনেক বন্ধু বান্ধব যারা এই কাজটি অনেক পছন্দ করতেন। তো যেদিন আমার দাদার সাথে যে ঘটনাটি ঘটে, সেদিন তাদের রাত আনুমানিক 10টা 15 বা 16-র দিকে মাছ ধরতে যাওয়ার কথা ছিল। ঘটনাটি 1984 সালের। আমার বাবা তখন সদ্য এসএসসি পাস। তো সেদিন রাতে দাদাদের গ্রুপ করে মাছ ধরতে যাওয়ার কথা ছিল। 10টা 16 বাজে। যেখানে 15-16 জনের গ্রুপ যাওয়ার কথা, সেখানে শুধুমাত্র দাদার 2জন বন্ধু শরীফ হোসেন ও আফজাল চৌধুরী এসেছিল। এই অবস্থায় আমার দাদা চিন্তা করলেন, কি ব্যাপার, অন্য দিন এত লোকজন মরিয়া হয়ে যায়, অথচ আজ কেউ এলো না। অবশেষে 19-20 চিন্তা না করে তিনি তার 2 বন্ধুকে নিয়েই রওনা হলেন মাছ ধরার উদ্দেশ্যে। মাছ ধরতে যাওয়ার গন্তব্য ধোলাই খাল, তৎকালীন জেলার একটি বিশেষ খাল, যেটি ছিল অনেক প্রসিদ্ধ শোল মাছ, বোয়াল মাছ এবং অন্যান্য মাছের জন্য। সেই খালে যেতে হলে একটি অনেক বিশাল বাঁশঝাড় পেরোতে হয়। বাঁশঝাড় পেরোনোর পর আসে একটি জঙ্গল। এবং 1984 সালে সমগ্র বাংলাদেশ অতটা উন্নত হয়নি। গ্রামের সংখ্যা অধিক থাকায় সেখানে ঝোপঝাড় গাছপালা অনেক বেশি ছিল, এবং যেহেতু রাতের বেলা, তাই পরিবেশটা অবশ্যই অনেক ভীতিকর ছিল। 3 বন্ধু আমার দাদার দেখানো হারিকেনের আলোয় ধীরে ধীরে শক্তপর্ণে হেঁটে চলছিলেন মাছ ধরার উদ্দেশ্যে। আমার দাদার ভাষ্য মতে শরীফ দাদা হঠাৎ করে তাদের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। এই ব্যাপারটা তারা শুরুতে খেয়াল না করলেও কিছুদূর যাওয়ার পর তারা আন্দাজ করতে পারছিলেন যে তাদের 2 জনের পায়ের আওয়াজ পাওয়া গেলেও 3য় জনের পায়ের আওয়াজ ঠিক পাওয়া যাচ্ছিল না। আফজাল দাদা পিছনে ঘুরে দেখলেন তাদের বন্ধু শরীফ গায়ক, তাকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় তারা একটু পিছপা হলেন এবং পিছে গিয়ে আশেপাশে খুঁজতে লাগলেন যে শরীফ দাদাকে কোথাও পাওয়া যাচ্ছে নাকি তিনি কোথাও জরুরি কোনো কাজে আটকে গেছেন, অথবা কোনো বিপদ হয়েছে তার এই রাত্রিবেলা। হঠাৎ তাদের চমকে দিয়ে সামনের দিক থেকে শরীফ দাদা উদয় হলেন এবং তাদেরকে বললেন তারা ঠিক কি খুঁজছে। প্রত্যুত্তরে আফজাল দাদা বললেন যে আমরা তোমাকেই খুঁজছিলাম, তুমি কোথায় ছিলে? উত্তরে শরীফ দাদা বলল, একটু প্রকৃতিটাকে সাড়া দিতে গিয়েছিলাম। কিন্তু তাৎক্ষণিক আমার দাদার মাথায় চিন্তা এলো, যে ব্যক্তিটি আমাদের পিছনে ছিল সর্বক্ষণ, সে আমাদের সামনে দিয়ে কি করে আসে? এবং তার তো প্রকৃতিটাকে পিছনে সাড়া দেওয়ার কথা, সেই সামনের দিক থেকে কি করে অগ্রসর হলো? মাথাটা দগদগ করছে আমার দাদার। কিন্তু আফজাল দাদা বিষয়টি আজ করতে পারেননি। যাই হোক, তারা এবার 3 জন একসাথে রওনা দেওয়া শুরু করলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা সব জঙ্গল বাঁশঝাড় পেরিয়ে পৌঁছে গেলেন তাদের কাঙ্ক্ষিত জায়গা, এবং তারা 3 জনই বিভিন্ন জায়গা নিয়ে নিলেন যে যেই জায়গা থেকে তারা মাছ ধরবেন। ঠিক 30 মিনিটের মাথায় এখন বসে থেকে আমার দাদা একটি শোল মাছ ধরলেন। মাছটি বেশ বড় আকারেরই ছিল। এই মাছ ধরা দেখে শরীফ দাদা এক লোমহর্ষক ঐশাচিক চিৎকার দিয়ে আমার দাদাকে বললেন এই মাছটা যেন তিনি ছেড়ে দেন এবং অন্য মাছ ধরেন। আমার দাদা কিছুতেই বুঝতে পারছিলেন না যে মাছ পাগল শরীফ কেন আধা ঘন্টার ব্যবধানে ধরতে পারা একটি মাছকে ছেড়ে দেওয়ার কথা বলছে। ধমকের সুরে আফজাল দাদা বললেন, তুই কি পাগল হয়েছিস? বলতে গেলাম না আজ মাছই পাচ্ছি না, একটি যা পেয়েছি এতেই তো অনেক, ছাড়বো কেন? শরীফ দাদা বললেন, আমি অত কিছু জানি না, ওরা এটা ছেড়ে দে, নাহলে কিন্তু ভালো হবে না। আমার দাদা এবার একটু লক্ষ্য করলেন সামনের দিক থেকে হঠাৎ উদয় হওয়া শরীফ দাদা তখন থেকেই কেমন যেন একটু উল্টো পাল্টো আচরণ করছে, অর্থাৎ তার আচরণ সুবিধার মনে হচ্ছে না। কথাটি যে আফজাল দাদাকে বলতে যাবেন অমনি আরেকটি মাছ বড়শিতে ধরা খেল। জাল টানতে দেখেন আবারও শোল মাছ। এবার শরীফ দাদা মোটামুটি
ঝগড়া শুরু করে দিয়েছে যে আমরা যেন এই মাছগুলো না ধরি এবং আমরা অন্য মাছ ধরাতে মনোনিবেশ করি, শোল মাছ বাদ দিই। যাই হোক, ঝগড়া এড়োতে দাদা শোল মাছগুলোকে লুকিয়ে অন্য জায়গায় সংরক্ষণ করলেন। এবার আফজাল দাদার বড়শিতে ধরা খেলো একটি বিরাট আকার শোল মাছ। এবার এই শোল মাছ দাদা কিছুতেই ছাড়বেন না এবং শরীফ দাদার সাথে রীতিমতো ঝগড়া লাগিয়ে দেন। এরই মধ্যে আমার দাদা লক্ষ্য করলেন আজ এত শোল মাছ কেন ধরা খাচ্ছে। অন্যান্য দিন তো এখান থেকে আমরা বোয়াল মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ আরো অন্যান্য মাছ ধরতে পারি, কিন্তু আজ এত শোল মাছ কেন ধরা খাচ্ছে? ব্যাপারটি কিছুতেই মাথায় ঢুকছে না আমার দাদার। হঠাৎ করে তিনি আফজাল দাদাকে একটু সাইডে ডাকলেন এবং বললেন, আফজাল, আমার আজ পরিবেশটা সুবিধার মনে হচ্ছে না, তুই কিছু কর। কিছুক্ষণের মধ্যে আফজাল দাদা বিষয়টি আঁচ করতে পারলেন যে কিছু একটি ঠিক হচ্ছে না, অর্থাৎ অশুভ সংকেত তিনি পাচ্ছেন। আফজাল দাদা ছিলেন একটু হুজুর মেন্টালিটির মানুষ, অর্থাৎ তার মধ্যে ইসলামিক চিন্তা চেতনা অনেক বেশি ছিল এবং তিনি জানতেন অশুভকে কি করে দমন করতে হয়, অর্থাৎ অশুভ, অশরীরী এদের সাথে কি করে পাঙ্গা নিতে হয় আফজাল দাদা কিন্তু সুন্দরভাবেই জানতেন। তিনি বুদ্ধি করে আমার দাদাকে বললেন যে, ওয়াজেদ, তুই তোর টুকরি থেকে একটি শোল মাছ আমার কাছে নিয়ে আয়, আর শরীফকে বলবি আমাদের পাশে এসে দাঁড়াতে, আর মনে করে ওই দাটাও নিয়ে আসবি, ওই যে আমি যে সাথে করে এনেছিলাম। যেই ভাবা সেই কাজ। আমার দাদা তার ঝুপড়ি থেকে একটি বিশাল আকার শোল মাছ এবং একটি দা নিয়ে এলেন। কিন্তু শরীফ দাদাকে আলাদা করে বলতে হয়নি যে আমাদের সাথে আয়, তিনি একা একাই চলে এলেন। আফজাল দাদা আমাদের সবাই দুজনকে বলল, তোরা এই লাইনে দাঁড়া, এখন আমি একটি কাজ করব, কিন্তু আমাকে শরীফ বাধা দিতে পারবি না। শরীফ দাদা কিছুতেই বুঝতে পারছিলেন না যে এখন কি হতে চলেছে। এই বলে আফজাল দাদা শোল মাছটিকে মাটিতে রাখলেন এবং দাটি হাতে নেয়া মাত্রই খট করে সজোরে সবেগে এবং অতি দ্রুত শোল মাছটির মাথা ঘর থেকে আলাদা করে দেন। এই দৃশ্য দেখে শরীফ দাদা এক ঐশাচিক চিৎকার এবং ভয়াবহ আর্তনাদ করে বাতাসে মিলিয়ে গেলেন আমার দাদা এবং আফজাল দাদার চোখের ঠিক সামনে। শরীফ দাদার এরকম বাতাসের সাথে মিলিয়ে যাওয়া আমার দাদা কিছুতেই মেনে নিতে পারেননি। তিনি সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম। এরই মধ্যে আফজাল দাদা তাকে ধরে ফেললেন, ধরে তার মাথায় হাত বুলোতে লাগলেন এবং দোয়া দরুদ পরে তাকে ফু দিলেন। এতে করে আমার দাদা একটু হলেও মনোবল এবং শরীরে শক্তি ফিরে পেল। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই আমার দাদা আফজাল দাদাকে জিজ্ঞাসা করলেন, তাহলে শরীফের কি কোনো বিপদ হলো? আর এই অশরীরটাই বা কে? আফজাল দাদা আর এক মুহূর্ত দেরি না করে আমার দাদাকে বললেন, মাছ ধরা আজ বাদই দেই, আমাদের জান বাঁচানো ফরজ, চল আমরা বাড়ির দিকে রওনা হই। এই বলে আফজাল দাদা যেই মাছের ঝুপড়িগুলো তুলতে যাবেন, তিনি একটি ধাক্কা খেলেন। 1.5 ঘন্টার ব্যবধানে প্রায় 13টার মতো শোল মাছ ধরেছিলেন তারা। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো তাদের ঝুপড়িতে একটি মাছও অবশিষ্ট নেই, সব মাছ গায়েব হয়ে গিয়েছে। এই কাহিনী দেখে আফজাল দাদা আমার দাদাকে বললেন, যত দ্রুত সম্ভব আমাদের বাসার দিকে রওনা দিতে হবে, পারলে দৌড় দাও, সময় আমাদের হাতে একদমই নেই, ওই শয়তানটা যখন তখন এখানে এসে হানা দিতে পারে। তারা দুজনই দ্রুত হাঁটা শুরু করলেন এবং হাঁটতে হাঁটতে আমার দাদা আফজাল দাদাকে জিজ্ঞাসা করলেন, আফজাল, তুই কি শরীফকে ওর বাসায় আনতে গিয়েছিলি আজ? উত্তরে আফজাল দাদা বলল, না, ও আমার বাসায় এসেছিল এবং আমাকে বলল যে চল আমরা ওয়াজেদের বাসায় যাই, ওকে নিয়ে আসি। আমি ওকে জিজ্ঞাসাও করেছিলাম যে বাকিরা কোথায়, ও আমাকে বলল বাকিদের কোনো আগ্রহ নেই আজ। এবার আমার দাদা পরিষ্কার হয়ে গেলেন যে এতক্ষণ তাদের সাথে যা যা ঘটেছে সব ওই অশরীরী মায়া এবং তার চাল ছিল, এবং মাছগুলো অদৃশ্য হয়ে যাওয়া এবং শরীফ দাদার বাতাসে মিলিয়ে যাওয়া
সম্পূর্ণ ঘটনাগুলোই ছিল একটি অন্যটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। হাঁটতে হাঁটতে হঠাৎ করে আফজাল দাদা তার বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন এবং তারা একটি গাছতলে বসেন যাতে ব্যথাটা একটু কমে এবং তারা অতঃপর রওনা দিতে পারেন। বসে যাওয়ার পর হঠাৎ কোথা থেকে একটি কালো কুকুর অথবা শিয়াল রূপী জন্তু এসে আফজাল দাদাকে খুব জঘন্যভাবে কামড়াতে থাকে। আমার দাদা পরিস্থিতি বুঝে উঠতে না পেরে আচমকাই চিৎকার দিয়ে ওঠেন এবং ঢিল ছুঁড়েও সেই জন্তুটাকে তাড়াতে পারছিলেন না। অবশেষে দাদা তার পা থেকে খুলে জুতা দেখালে কুকুরটি চলে যায়। দাদা আবার অবাক হলেন, এত ঢিল মারলাম, এত কিছু করলাম, গেল না, অথচ আমার একটি জুতা দেখানোয় কুকুরটা চলে গেল। ব্যাপারটা কিছুতেই মাথায় ঢুকছে না। ততক্ষণে আফজাল দাদা সম্পূর্ণরূপে রক্তাক্ত হয়ে গিয়েছেন। দাদা জলাতঙ্কের আশঙ্কা করছিলেন, কারণ তখন ওই গ্রামে চিকিৎসার তেমন ভালো ব্যবস্থা ছিল না, আর জন্তুর কামড়ে ইতোমধ্যেই অনেক মৃত্যুর খবরও ওই গ্রামে আছে। এবার আমার দাদা আফজাল দাদাকে কাঁধে ভর করে নিয়ে হাঁটতে লাগলেন, রীতিমতো দ্রুত চলতেও লাগলেন। হঠাৎ পেছন থেকে শরীফ দাদারূপী জিন আবার হাজির হলো এবং এক গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমরা আমাকে নিয়ে যাচ্ছ না কেন? আমিও তো তোমাদের বন্ধু, আমাকে তোমরা সাথে নিবে না? হ্যাঁ, আমি তো ভয় পেয়েছি, তোদেরকে ওখানে না দেখে আমি অনেক ভয় পেয়েছি, আমাকে তোদের সাথে তোরা নিবি না? উত্তরে আমার দাদা বলল, তুই চুপ থাক, আমরা জানি তুই কি, তুই একটি জিন, তুই একটি শয়তান পিশাচ। এখন ভনিতা না করে বল, তুই আমাদের কাছে কি চাস? উত্তরে শরীফ দাদারূপী জিনটি বলল, আমার মাছের জান তোরা দিতে পারবি? আমার মাছ তোর এই বন্ধু আফজাল মেরে ফেলেছে, এখন আমার একটি চাওয়া, যে আমার মাছ মেরেছে আমি তার জান চাই। তার জানটা আমাকে দিতে পারবি তো, নাকি এখানেও কৃপণতা করবি ওয়াজেদ? এই কথা বলা মাত্রই সেই জিনটি আমার দাদা বুঝে ওঠার আগেই একটি বাঁশের ধারালো বর্ষা নিয়ে আফজাল দাদার বুকে সহজরে গেঁথে দেন। বেশ গভীরভাবে ক্ষত হয় এবং বেশ গভীরভাবে সে বর্ষাটি আফজাল দাদার বুক চিরে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে যায়। অনেক রক্তক্ষরণ হয়। এবার আমার দাদা মেজাজ খুব গরম করে ফেলেন। আমার দাদা জিন পুড়িয়ে ফেলার তদবির জানতেন। বাঁশের ফলাটা দাদার বুক থেকে তুলে নিয়ে দোয়া পরে বাঁশের আগায় ফু দিয়ে শরীফ রূপী জিনের কপালের দিকে মারাত্মকভাবে গেঁথে দেন। ওই জিন ভীষণ চিৎকার ও আফজাল দাদাকে অভিশাপ দিয়ে দ্রুত বাতাসে মিলিয়ে যায় ও এক প্রকার আগুনের লেলিহান শিখায় জ্বলতে জ্বলতে মারা যায়। জিনকে পোড়াবার পর আমার দাদা পিছিয়ে ফিরে দেখেন ততক্ষণে আফজাল দাদা আর দুনিয়াতে নেই, তিনি মারা গেছেন। আফজাল দাদাকে জিন হত্যা করেছিল, একেবারে মেরেই ফেললো আফজালকে। কি ক্ষতিটাই না করলো। আমার দাদা অশ্রুসিক্ত নয়নে কাঁদতে কাঁদতে আফজাল দাদাকে তাদের বাড়ি নিয়ে গেলেন। আফজালের ছেলে মেয়েকে এতিম করে দিয়ে চলে গেল সেই জিনটা। শরীফ দাদাকে আর আমার দাদাকে নাকি সবচেয়ে বেশি কাঁদতে দেখা গিয়েছিল আফজাল দাদার মৃত্যু দিবসে। এদিকে শরীফ দাদা জানতেনই না যে তার বেশ ধরে একটি জিন তার বন্ধুকে মেরে ফেলল। ব্যাপারটি সম্পূর্ণ গ্রামবাসীকে একদম হতবাক করে দিয়েছিল। আফজাল দাদার ষষ্ঠতম সন্তান কখনো ইহলোকে ভূমিষ্ঠ হয়নি। পরবর্তীতে আফজাল দাদার দাফনের পর তার স্ত্রী অনেক দুঃস্বপ্ন দেখতে থাকেন এবং পরবর্তী মাসেই তার অনাগত সন্তান গর্ভেই মৃত্যুবরণ করেন। তিনি 4 মাসের গর্ভবতী ছিলেন, তিনিও অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। তো এই ছিল আমার ঘটনা। আমার দাদা আজ বেঁচে নেই। যখন তিনি বেঁচে ছিলেন তিনি আমাকে প্রায় আফজাল দাদার ঘটনাটি বলতেন এবং আমাদের সকলের অজান্তে আড়ালে গিয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদতেন, কেননা বন্ধুকে তিনিও খুবই ভালোবাসতেন। এটি একটি বাস্তব ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি।